আমি আবির চৌধুরী। বর্তমানে বাবার ব্যবসা দেখাশোনা করছি। পরিবারে বলতে আমি এবং বাবা মা আছেন। আজকে আম্মুর সঙ্গে পাত্রী দেখতে এসেছি। কোন ঘটক নাকি আম্মুকে এই পাত্রীর সন্ধান দিয়েছে। দুপুরের পর আমরা তাদের বাসায় এলাম। বসার ঘরে ঢুকে মা আর আমি সোফায় বসলাম। পাত্রীর নাম হচ্ছে নীলা। সে সামনে বসে আছে আর আশেপাশে তার পরিবারের লোকজন। আজকে অফিসে একটা মিটিং আছে। আমি দেখব ভেবেছিলাম, কিন্তু আব্বু বললেন তুমি মেয়ে দেখতে যাও, বাকিটা আমি দেখে নিব। তাই আম্মু এবং আমাকেই আসতে হলো। এইটা প্রথম না, এর আগেও একটা মেয়ে দেখেছিলাম, তবে কোনো এক কারণে কথা আর এগোয়নি। হঠাৎ আম্মু আমার কানে আস্তে করে বললেন, মেয়ে দেখতে তো ভালোই লাগছে, শান্ত শিষ্ট ও মনে হয়। আমি হালকা মাথা নেড়ে নীলার দিকে তাকালাম। তখনই নীলার বাবা বলে উঠলেন, আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে মেয়েকে করতে পারেন। তা মা, তুমি কিসে পড়ো? নীলা চোখ নামানো অবস্থায় ধীরে বলল, জি, মাস্টার্স শেষ করেছি আর বর্তমানে বাসায়ই আছি। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে তো তাহলে শিক্ষিত। সাথে মা আরও বলল, তা সংসার সামলাতে পারবে তো? নীলা সরাসরি উত্তর দিল, জি, রান্নাবান্না করতে জানি, তবে নতুন কিছু শেখার চেষ্টা করি সবসময়। তাহলে তো ভালোই। দেখো মা, আমার ছোট পরিবার। আমি, আমার ছেলে আবির আর তার বাবা। আমরা বৃদ্ধ মানুষ, কখন কি হয়ে যায় বলা যায় না। তাই চাচ্ছি ধীরে ধীরে সংসারটাকে বুঝিয়ে দিতে। তা বাবা আবির, তুমি কি করছো? জি, পড়াশোনা শেষ করে এখন নিজস্ব ব্যবসা দেখাশোনা করছে। তাহলে তো ভালোই। তারপর একটু থেমে আবারও বললেন, ইনশাল্লাহ আমার মেয়ে পারবে। সব কাজকামি শিখিয়েছে ওকে ওর মা। তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা শিখিয়ে দিয়েন। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আমার কোনো মেয়ে নেই। নীলাই আমার মেয়ে হয়ে থাকবে সারা জীবন। আবির, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আমি একটু ভেবে বললাম, বিশেষ কোনো প্রশ্ন নেই, তবে একটা জিনিস জানতে চাই, আপনি কি বিয়ের পর চাকরি করতে চান, নাকি না করলেও সমস্যা নেই? নীলা কিছুক্ষণ ভেবে বলল, আমি চাই কিছু একটা করতে, তবে সংসারের কাজ করে সামলানো সম্ভব হলে তবেই করব, আপনার যদি সমস্যা না থাকে। না, আমার কোনো সমস্যা নেই। আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। এখন বিয়ের ব্যাপারে আপনাদের মত কী? আমি চাই না আর দেরি করতে। যত দ্রুত সম্ভব ঘরের লক্ষ্মীকে ঘরে তুলতে চাই। নীলার বাবা গম্ভীর গলায় বললেন, আমাদেরও কোনো আপত্তি নেই, যেহেতু সব দিক দিয়েই পারফেক্ট। জি ভাইজান। তাহলে আগামী মাসের শেষের দিকে একটা ভালো তারিখ আছে। যদি আপনাদের সুবিধা হয় তাহলে সেটাই ঠিক করা যাক। আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু আমার চোখের ইশারায় বুঝে ফেললেন। আমাদেরও কোনো আপত্তি নেই। আমি আস্তে বললাম, আমারও কোনো সমস্যা নেই। তাহলে ঠিক হলো, আগামী মাসের শেষ সপ্তাহ বিয়ে হবে। আম্মু খুশি গলায় বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা প্রস্তুতি শুরু করি। নীলা তখনও চুপচাপ বসেছিল। একসময় আস্তে করে আমাকে উদ্দেশ্য করে বলল, আশা করি আপনি আমাকে বুঝবেন। আমি সরাসরি তার দিকে তাকিয়ে হেসে বললাম, চেষ্টা করব। পাত্রী দেখার পর থেকেই দুই পরিবারে যোগাযোগ বেড়ে গেল। বিয়ের তারিখ ঠিক হওয়ার মাঝে মাঝে ফোনে কথা বলতাম নীলার সঙ্গে। প্রথম দিকে ও আমাকে আপনি এবং আমি ওকে তুমি করে বলতাম। একদিন রাতে ফোনে, আপনি কি খুব ব্যস্ত থাকেন অফিস নিয়ে? বেশিরভাগই থাকি, তবে তোমার সঙ্গে কথা বলার জন্য সময় বের করার চেষ্টা করি। ভালো লাগলো শুনে। আচ্ছা, তুমি কি বাইরে কোথাও যেতে চাও আমার সঙ্গে?
নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, চাই, তবে বাসায় জানাতে হবে। নিশ্চয়ই, আমি অথবা আম্মু কল দিয়ে তোমাদের বাসায় জানিয়ে দিব। তাহলে আর কোনো সমস্যা নেই। কিছুদিন পর আমি নীলাকে নিয়ে গেলাম বইমেলায়। প্রচুর ভিড়ের কারণে পা ফেলা যাচ্ছে না। নীলা আমার হাত শক্ত করে ধরে বলল, আপনি যদি হাত ছাড়েন তাহলে আমি হারিয়ে যাব অনেক ভিড়ে। হাত ছাড়বো না, তুমি নিশ্চিত থাকো। এভাবেই ঘোরাঘুরি বাড়তে লাগলো। মাঝে মাঝে আমি অফিস শেষে ওকে নিয়ে যেতাম ছোট্ট কোনো রেস্টুরেন্টে। দুজনে কিছু সময় কাটাতাম, গল্প করতাম। ধীরে ধীরে সম্পর্কটা স্বাভাবিক হতে লাগলো। একে অপরের প্রতি আলাদা অনুভূতি কাজ করতে লাগলো। একদিন হাঁটতে হাঁটতে নীলা বলল, আপনি কি মনে করেন আমি সংসার সামলাতে পারবো? মনে হয় তুমি পারবে, কারণ তোমার মধ্যে চেষ্টা করার ইচ্ছে আছে। আপনি পাশে থাকবেন তো? ইনশাল্লাহ থাকব। দিনগুলো দ্রুত কেটে যাচ্ছিল। আত্মীয় স্বজনের ব্যস্ততা, বাজারঘাট, জামাকাপড় কেনা, সব মিলিয়ে বিয়ের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই আমি আর নীলা কয়েকবার দেখা করেছি। প্রতিবার দেখা করার পর মনে হতো আমরা ধীরে ধীরে একে অপরের কাছে হয়ে যাচ্ছি। বিয়ের আগের শেষ ফোন আলাপে নীলা বলল, কালকে তো আমার জীবনের সবচেয়ে বড় দিন। ভয়ও লাগছে, আবার আনন্দও হচ্ছে। ভয় কিসের? কাল থেকে তুমি আমার সংসারের একজন হয়ে যাবে। যদি কখনো ভুল হয় তাহলে ভুল বুঝবেন না তো? বুঝবো, তবে ভুল নয় তোমাকে। আমার কথায় নীলা হেসে উঠল। লাইনটা বলে আমি অনুভব করলাম বিয়ে মানে শুধু নতুন শুরু নয়, একে অপরকে বোঝা আর পাশে থাকার প্রতিশ্রুতিও। বিয়ের দিন সকালে আমি বর্ষেজে বের হলাম। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই আমার চারপাশে। সাদা এবং লাল শেরওয়ানি আর মাথায় পাগড়ি। আয়নায় তাকিয়ে নিজেকেই কিছুটা অপরিচিত লাগছিল। আম্মু এসে আমার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ তোমাদের জীবনটা সুখের করুক। দুপুরে আমরা নীলাদের বাসায় পৌঁছালাম। ঘর ভর্তি অতিথি, আলো, সাজসজ্জা, সব কিছু নিয়ে জমজমাট পরিবেশ। আমি মঞ্চে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর নীলা আসলো, লাল বেনারসি পরে বউ সাজে। আমি ওকে এক ঝলক দেখে থমকে গেলাম। কিছুক্ষণ আগেও যে মেয়েটা অচেনা ছিল সে আজ আমার অর্ধাঙ্গিনী হবে। কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে দিলেন। প্রথমে আমি এবং পরে নীলা কবুল বললাম। মুহূর্তে সবার মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। আমি মনে মনে বললাম, এখন থেকে শুরু হলো নতুন পথ চলা। তারপর ছবি তোলার পালা। আত্মীয় স্বজন, বন্ধু, দুই পক্ষের সবাই এসে ছবি তুলছিল। আমি আর নীলা পাশাপাশি বসে থাকলাম। মাঝে মাঝে ওর চোখে চোখ পড়ছিল। দুজনে শুধু ছোট্ট একটা হাসি দিচ্ছিলাম। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা বাসায় ফিরলাম। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আমার বৌমা এসেছে, এখন ঘরটা পূর্ণ হলো। ভাবিরা আমাকে সামান্য ঠেলাঠেলি করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ঘরের বাতির থেকে নরম আলো ছড়িয়ে পড়ছিল। চারপাশে ফুল আর হালকা সজ্জা। ঘরের মধ্যে একটু উত্তেজনা, একটু লাজ, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। নীলা আমার কাছে এসে সালাম করল। আমি একবার তাকে দেখলাম, হালকা হেসে বললাম, তোমার জায়গা পায়ে নয়, আমার বুকে। বলেই বুকে টেনে নিলাম। নীলা প্রথমে কিছুটা হকচকিয়ে গেল, তারপর হালকা হেসে আমার বুকে আঁকড়ে ধরল। তারপর দুজন একসাথে দুরাকাত নামাজ পড়লাম। নামাজ শেষে নীলা বায়না ধরল, ছাদে নিয়ে যাবেন? কেন? এত রাতে ছাদে যাবে? চাঁদ দেখতে চাই। আমি হেসে বললাম, ঠিক আছে। আমি তাকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। হালকা বাতাস, চাঁদের আলো আর রাতের নীরবতা, সব মিলিয়ে মুহূর্তটা একদম নিখুঁত।
আমি নীলাকে কোলে করে দোলনায় বসালাম। দেখছো, চাঁদ কত উজ্জ্বল, ঠিক তোমার মতো। আপনি সব কিছুতেই উদাহরণ দেন। তুমি পাশে থাকলে সব কিছুই সুন্দর লাগে। দুজন হাত ধরে বসে গল্প করছি, ছোট ছোট কথা, হাসি, লাজুক ধাপ। চাঁদকে দেখার মাঝে নীলা হঠাৎ হালকা করে আমার হাত ধরে বলল, আমি চাই এই রাত কখনো শেষ না হোক। আমিও চাই, তবে সময়কে বেঁধে রাখা সম্ভব না। হুম। কিছুক্ষণ পর আমি তাকে আবারও কোলে করে ঘরে ফিরলাম। চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপচাপ থাকলাম। যাও, ফ্রেশ হয়ে আসো, এসব পরে ঘুমাতে পারবে না। ওকে, আপনি একটু বাহিরে যান। কেন? চেঞ্জ করব তাই। আমি রুমে থাকলে কি সমস্যা? মানে আমি আপনার সামনে চেঞ্জ করব? আমি একটু দুষ্টুমি করে জবাব দিলাম, হ্যাঁ, করলে সমস্যা কি? আমি তো তোমার জামাই, অপরিচিত কেউ তো আর না। নীলা চোখ ছোট করে বলল, আপনি তো দেখছি অনেক ফাজিল, আর সাথে লুচ্চাও। লুচ্চা না হলে কি আর বাবা ডাক শুনতে পাবো? এই দেখুন, আপনি কিন্তু এখন বেশি দুষ্টুমি করছেন, আর একটা কথা বললে এখন মার খাবেন। না গো, বাসরাতে কি মানুষ মার খায়? তাহলে কি খাই? আদর খাই। শয়তান বেডা, আপনি যাবেন? ওকে ওকে, যাচ্ছি, তবে শুধুমাত্র আজকের জন্য। এরপর থেকে বললে কাজ হবে না। নীলা একটা ভেংচি কাটল। আমি বাহিরে চলে আসলাম। কিছুক্ষণ পর নীলা ভেতরে আসতে বলল। আমি এলাম। এসে দেখি নীলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। পরনে একটা নীল রঙের সিল্কি শাড়ি, অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই এই কি করছো কি? কেন? জড়িয়ে ধরেছি। কে অনুমতি দিয়েছে? আমার বউকে আমি জড়িয়ে ধরব, তার জন্য আবার অনুমতি লাগবে নাকি? অবশ্যই লাগবে। কিন্তু আমি লাগাবো না। এটা বলেই আমি নীলার ঘাড়ে একটা কিস করলাম। নীলা একটু কেঁপে উঠল। তারপর আমি ওর চুলে নাক ডোবালাম। আহা, কি সুন্দর ঘ্রাণ তোমার চুলে। ওইটা চুল না, শ্যাম্পুর ঘ্রাণ। আর ছাড়ুন, আমি ঘুমাবো। আজকে আবার কিসের ঘুম? কেন, আজকে কি এমন যে ঘুমাবো না? আজকে আমাদের বাসর রাত। তো কোথাও কি লেখা আছে যে বাসর রাতে ঘুমানো যাবে না? উফ, তুমি এত আনরোমান্টিক কেন? অতিরিক্ত রোমান্টিক হলে ঝামেলা আছে, তাই কম থাকাই ভালো। কিন্তু আমার তো অতিরিক্ত রোম্যান্সই লাগবে। এই বলে আমি নীলাকে আমার দিকে ঘোরালাম। তারপর ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। এভাবে কি দেখছেন? তোমার চোখ। মনে হচ্ছে এই চোখেই আমি ডুবে মারা যাব, কারণ আমি সাঁতার জানি না। না, মরবেন না, আমি আছি তো। আমি সাঁতার জানি, তাই আপনি চাইলেও ডুবতে পারবেন না। আচ্ছা, তুমি আমাকে মন থেকে মেনে নিতে পেরেছো, নাকি আমি একটু বেশি বাড়াবাড়ি করছি? তিন কবুল বলার পর থেকেই আপনাকে আমি আমার স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছি। আর এই বাড়াবাড়িতে কোনো নিষেধ নেই, এটা আপনার অধিকার। আমি জোর করে তোমার ওপর অধিকার খাটাতে যাব না নীলা। আমি চাই না তোমার মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে। আমি জানি আমরা দুজনেই এখন একটা পবিত্র এবং হালাল সম্পর্কের মধ্যে আছি, তবে আমাকে একটু সময় দিলে। তোমার যত সময় লাগবে আমি দিব। তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু করব না। আপনি কি আমাকে ভুল বুঝছেন? দেখুন, আপনার অধিকার যেহেতু আছে, সেহেতু আমার মানা করার কিছু নেই। আপনি চাইলে। থাক, আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পারছি তুমি কিসের কথা বলছো। আমি নিজেও চাই না কোনো তাড়াহুড়ো করতে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক মানে যে শুধু শারীরিক সম্পর্ক, সেটা কিন্তু না। শারীরিক সম্পর্ক এর আগেও একটা আসে, সেটা হচ্ছে বোঝাপড়া। বোঝাপড়া ঠিক থাকলে মনের প্রতি মন টান বাড়বে, আর তারপর নিজ থেকেই সব কিছু হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম। নীলা আমাকে জড়িয়ে ধরে বলল,
ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আপনি জানেন আমি কতটা চিন্তিত ছিলাম। আরে পাগলি, কিসের চিন্তা? আমার কাছে কোনো কিছু লুকানোর দরকার নেই। যা বলবা সরাসরি বলবা, আমি তো আছি নাকি। রাতটা এভাবেই কেটে গেল, দুজনের গল্প আর রোমান্স দিয়ে। সকালবেলা ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখি নীলা আমার বুকের ওপর শুয়ে আছে। ওর এলোমেলো চুলগুলো আমার মুখে এসে বারবার বাড়ি খাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখলাম ও এখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় তাকে যে কি সুন্দর লাগছে বলার মতো না। এই এমন একটা সকালের জন্য ২৭টা বছর অপেক্ষা করেছে। নীলা একটু নড়েচড়ে উঠল, তারপর পিটপিট করে চোখ খুলল। আমি বললাম, গুড মর্নিং বৌজান। নীলা এতক্ষণে খেয়াল করলো যে সে আমার বুকে। ঝট করে সে সরে গেল। কি হলো, এভাবে সরে গেলে কেন? আমি ওইখানে কিভাবে গেলাম? বাহ, নিজে এসে এখন আমাকে জিজ্ঞেস করছো? ঠিকই তো নাক ডেকে ঘুমিয়েছ। নীলা আমার কথাতে ভীষণ লজ্জা পেল। বউ আমার আবার লজ্জাও পায় দেখছি। এবার কিন্তু আপনি বেশি বেশি করছেন, শুধু শুধু আমাকে লজ্জায় ফেলছেন। তোমাকে লজ্জা পেতে দেখলে আমার অনেক ভালো লাগে, কারণ লজ্জা পেলে তোমার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। হয়েছে, এবার উঠুন, বেলা অনেক হয়ে গেছে, নিচে হয়তো সবাই ওয়েট করছে। তারপর উঠে দুজনেই ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে যেন পড়লাম আরও মহা ঝামেলায়। সকল ভাবিরা মিলে আমাকে এবং নীলাকে ঘিরে ধরেছে আর ফাজলামো করছে। নীলা তো লজ্জায় তাকাতেই পারছে না। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে পালালাম, নয়তো আমার আর রক্ষে নেই। বাহিরে এসে পেয়ে গেলাম আমার কাজিনদের। ওদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়লাম। প্রায় অনেকক্ষণ পরে রুমে এলাম। এসে দেখি নীলা মুখ গোমড়া করে বসে আছে। ওকে এভাবে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। তারপর ওর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার নীলা, মন খারাপ? নীলা চুপ। কি হয়েছে, কথা বলছো না কেন? এভাবে বসে আছো কেন? তাও চুপ। নীলা, কেউ কি কিছু বলেছে তোমায়? না, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলেন? ওই কাজিনদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। তাহলে আসলেন কেন? ওইখানেই ওদের সাথে আড্ডা দিতেন। আরে বাবা, কি হয়েছেটা কি বলবা তো? সকালে আমাকে ওইভাবে সবার সামনে একা রেখে চলে গিয়েছিলেন কেন? তো কি করব, ভাবিরা যেভাবে ধরেছিল আর একটু থাকলে হয়তো ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যেত। তাই বলে আমাকে এভাবে একা রেখে চলে যাবেন? একে তো নতুন কাউকে চিনি না, তার মাঝে সবাই যেভাবে ফাজলামো করছিল, লজ্জায় তো আমি পুরো শেষই হয়ে যাচ্ছিলাম। ওরা এমনই। আবার হাসছেন? যান, কথা নেই আপনার সাথে। আরে আরে, রাগ করছো কেন? আচ্ছা বাবা, সরি, আর এমন হবে না। কখনো একা রেখে কোথাও যাব না, সব সময় তোমার সাথেই থাকবো। এবারের মতো ক্ষমা করে দাও। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, ৩ সত্যি। এই তো, এবার ভালো লাগছে। তোমাকে হাসতে দেখলে আমার অনেক ভালো লাগে। অনেক পাম মারতে জানেন আপনি। মোটেও না, আমি পাম মারছি না, সত্যি বলছি। তারপর আমি নীলার কাছে গিয়ে বসলাম। নীলার ঠোঁটের দিকে আমার চোখ গেল। ওর ঠোঁট কাঁপছে। আমি একটা ঘোরের মধ্যে চলে গেলাম। ধুম করে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। আকস্মিক এভাবে হওয়ায় নীলা একটু চমকে গেল, কিন্তু বাধা দিল না। প্রায় কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিতেই নীলা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। উফ, আপনি কি পাগল? কেন? এভাবে কেউ কিস করে? উফ, আরেকটু হলে তো দম বন্ধ হয়ে যেত। সেজন্যই তো ছেড়ে দিলাম। আপনি অনেক ফাজিল। তাই নাকি? যান, একদম লজ্জা শরম নেই। লজ্জা তো তুমি পাবা, আমি পেলে কি করে হবে?
তাই বলে এমন? এ তো কিছুই না, এখনো তো আরও অনেক কিছু বাকি আছে। মানে আর কি বাকি? সেইটা মুখে বললে তো হবে না, সময় হোক তারপর বুঝিয়ে দিব। বিকেলবেলা বারান্দায় দুজন পাশাপাশি বসে আছি, হাতে দুটো চায়ের কাপ, হালকা বাতাস বইছে। চা ঠিকমতো হয়েছে তো? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো চিনি একটু কম হবে। না, আমার জন্য ঠিক আছে। কিছুক্ষণ চুপচাপ চা খেলাম আমরা দুজন। আপনার অফিসের কাজ কেমন হবে সামনে? খুব ব্যস্ত থাকবেন কি? হয়তো প্রথম দিকে একটু চাপ থাকবে, কিন্তু তোমাকে সময় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সত্যি বলছেন? অবশ্যই। চায়ের কাপে চা শেষ। আজকের বিকেলটা খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ সত্যি, আপনার সঙ্গে এই সময় কাটানো অন্যরকম আনন্দ দেয়। আমি হেসে বললাম, আর আমার তোমার কাছে থাকলে সব কিছু আরও সুন্দর মনে হয়। নীলা একটু লাজুক হেসে বলল, আপনি সব সময় এমন কিছু বলেন আর আমি লজ্জা পাই। লজ্জা? তুমি জানো লজ্জা পেলে তোমাকে কত সুন্দর লাগে? আমি তো একদম প্রেমে পড়ে যাই। উফ, আপনি আবার শুরু করছেন। শুরু না গো, আমি শুধু সত্যিটা বলছি। আমি ধীরে ধীরে নীলাকে আমার দিকে টানলাম। সে প্রথমে একটু হকচকিয়ে গেল, তারপর আমার বুকে নিজেকে টেনে ধরল। আমি ওর গালে আলতো চুমু দিলাম। নীলা হালকা শ্বাস ফেলল। আমি আবার কপালে হালকা চুমু দিলাম। নীলা চোখ বন্ধ করে হালকা হাসি দিল। তুমি জানো, আমি সবসময় চাই তুমি আমার পাশে থাকো। জানি। তোমার সঙ্গে এই ছোট ছোট সময়গুলোই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়ে থাকবে। আমি চাই আপনি এভাবেই আমার মধ্যে ডুবে থাকুন। আরেকটা কথা বলি। বলুন। আমি চাই প্রতিটি সকাল সন্ধ্যা, প্রতিটি বিকেল রাত তোমার সঙ্গে কাটুক। সব কিছুই তুমি আর আমি একসাথে। আমিও চাই জনাব। নীলা হেসে মাথা হালকা নামালো। আমি তার পাশে বসে হাত ধরে শুধু চুপচাপ থাকলাম। এভাবেই বিকেল কেটে গেল, দুজনেই খুশি একে অপরকে নিয়ে। আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা সবাই অনুভব করতে পারে না। কেউ পেয়েও তুচ্ছ মনে করে, আবার কেউ না পেয়ে সারা জীবন কান্নায় বুক ভাসাতে থাকে। নীলার সাথে আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। কেউই কাউকে আগে থেকে চিনতাম না, অথচ এখন মনে হচ্ছে সেই কবে থেকে একে অপরকে চিনি জানি। আসলে আমার পাশাপাশি নীলাও সব কিছু সহজে মেনে নিতে পেরেছে, যার কারণে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব সহজেই হয়ে গিয়েছে। আর আমিও তাকে বোঝার যথেষ্ট চেষ্টা করেছি, তাকে সর্বোচ্চ সময় দিয়েছি, তাই সব কিছু আরও সহজ হয়ে গিয়েছে। দোয়া করবেন সবাই আমাদের নতুন দাম্পত্য জীবনের জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।